16 বছর বয়সে একটি পেপারে যে সাইন করেছিলাম, 18 বছরের বয়সেও সে একই সাইন করেছিলাম। তফাৎ ছিল শুধু পেপারে। 16 বছর বয়সে সাইন করে মিসেস হয়েছিলাম, আর 18 বছর বয়সে হয়েছিলাম ডিভোর্সি। হ্যাঁ, আমি একজন ডিভোর্সি নারী। আজ 6 মাস হয়ে গেল স্বামী নামক মানুষটি থেকে আমি দূরে। যে বয়সে আমার মাধ্যমিক পরীক্ষা দিয়ে ঘুরে বেড়ানোর কথা ছিল, সে বয়সে আমি কাজী অফিস নামক স্থানের থেকে 3 অক্ষরের মিসেস শব্দ আমার নামের পাশে বসিয়ে বাবার বাড়ি থেকে বিদায় নিয়েছিলাম, শুধুমাত্র আমার আম্মুর ইচ্ছে পূরণের জন্যে। তার প্রাণপ্রিয় বান্ধবীর ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল। মা আমার 10 বছরের সময় ব্রেন স্ট্রোকে ইন্তেকাল করেছিলেন। আমার একটা বড় ভাইও আছে। সে বিগত 3 বছর ধরে ফ্রান্সের প্রবাসী, ভালো বেতনে চাকরি করছে সেখানে। আমার বাবা খুব ভালোবাসে আমাকে। মায়ের চলে যাওয়াতে সে খুব একা হয়ে যায়। কেবল আমার জন্য বাবা কোনো নতুন বন্ধনে এখনও আবদ্ধ হননি। বাবা ছিলেন স্কুল টিচার, এখন অবশ্য রিটায়ার্ড হয়ে গেছেন। ভালোই চলতো আমাদের বাপমের ছোট্ট সংসার। বাসায় একজন আন্টি আসতেন, এসে কাপড় চোপড় ধুয়ে দিতেন আর ধোয়া মোছা করে যেতেন। আমিই রান্না করতাম। রান্নার প্রচুর শখ ছিল, আর রান্নাও ভালো হতো বলে বাবা কিছু বলতেন না। প্রথম প্রথম গা হাতে তেলের থেকে ফোসকা পড়তো বা ছ্যাঁকা খেতাম, তবে আস্তে আস্তে মানিয়ে নিয়েছি। মা তো ছোটোবেলা থেকেই ছিল না, তাই অনেক কিছু নিজে নিজে করতে গিয়ে শেখা হয়ে গেছে। বাবা কখনো আদর স্নেহ কম দিতেন না, কিন্তু তাও মনে তো একটা চাপা কষ্ট থেকেই যেত। সেই সাথে মন ভালোর ওষুধ ছিল ভাইয়া আর আমার নেংটু কালের বান্ধবী সাদিয়া। বর্তমানের অতি পরিচিত মুখ 30 বছরের এক বিখ্যাত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী হলো জায়েফ আহমাদ। কণ্ঠের জন্য যেমন সে পরিচিত, তেমনি চরিত্রের জন্য কণ্ঠের চেয়ে আরও বেশি পরিচিত। যদি কোনোদিন সেরা ফ্ল্যাটবাজের অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়, তবে কর্তৃপক্ষ তাকে প্রথম স্থান দিতে বাধ্য। যেদিন জানতে পারলাম এমন এক লোকের সাথে বাবা আমার বিয়ে দিচ্ছেন, সেদিন বাবাকে বলেছিলাম, বাবা, তুমি যদি এই লোককে বিয়ে করার কথা না বলে আমাকে বিষ খেতে বলতে, আমি তাও হাসিমুখে খেয়ে নিতাম। বাবা বলেছিল, জুই, তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তো ওকেই বিয়ে করতে হবে। আর ওর মধ্যে খারাপ কি আছে বলো আমাকে? সে এতই খারাপ যা তোমাকে এই মুখ দিয়ে বলতেও আমার বাধবে। মনে মনে বললাম। বাবাকে বললাম, বাবা, আমার মাধ্যমিকের রেজাল্ট এখনও দেয়নি। বয়স তো কেবল 16, আর তার বয়স 30 বছর, 14 বছরের বড়। তুমি না একজন টিচার? বাবা, আমার সাথে এমন করো না দয়া করে। জুইমা, ওর মা এই পৃথিবী থেকে চলে গেছে 1 বছরও হয়নি। ওর বাবা বর্তমানে অনেক অসুস্থ। ওর মায়ের ইচ্ছে পূরণ করতে চায় ওর বাবা। আর তোর মায়েরও তো একই ইচ্ছে ছিল। মা, আমার রাজি হয়ে যা, ওরা তোকে পড়াবে বলেছে তো। এভাবে আরও অনেক ইমোশনাল হয়ে বাবা বুঝালেন। আমিও ভাবলাম, সেলিব্রিটিদের নিয়ে তো গুঞ্জন কতই ছড়ায়, তার বেলাতেও এমন হতে পারে। আর তারা পুরো পরিবার আগে থাকতো লন্ডনে। মায়ের মৃত্যুর পরে সে আর তার বাবা দেশে এসেছে। তার বড় 2জন নাকি বোনও আছে। স্বামী সন্তান নিয়ে তারা ওইখানেই সেটেলড। বিদেশে থাকতে তিনি গান করতেন, তবে তা বাংলাদেশে এসে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন। নিজেই নিজেকে বুঝদিলাম, আল্লাহ যা করেন ভালোর জন্য করে থাকেন। বিয়ের দিন খুব বেশি অবাক হয়েছিলাম, কারণ তার পক্ষ থেকে তার 2 বোন, বাবা আর তার অ্যাসিস্ট্যান্ট ছাড়া কেউ ছিল না। এটাকে তো কোনো মতেই আমার বিয়ে বাড়ি বলে মনে হচ্ছিল না। আমার বাবা ছিল একাই। আমার কোনো চাচা বা ফুপু নেই। আছে কেবল একজন খালামণি আর একজন মামা। তারা এসেছিলেন বিয়েতে। কাজিনরা সবাই ছোট ছোট। খালাতো ভাই একটা পরে 5-এ আর মামাতো বোন একটা 1-এ। আমার ভাইয়াও সেদিন আমার পাশে ছিল না, তবে সাদিয়া ছিল। সাদিয়াকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম। সেদিন আম্মুকে অনেক মনে পড়ছিল। আর শুধু মনে হচ্ছিল, এভাবে কোনো বিয়ে হয়? আমি তো চেয়েছিলাম ধুমধাম করে ভালোবাসার মানুষটার হাত ধরব। বিয়েতে অনেক মানুষ আসবে। বাবা বলেছিল জায়েফ নাকি বলেছে এভাবে বিয়ে করবে। গায়ে হলুদেও কেবল ওই কয়জনই মানুষ ছিল। সব শেষে আমিও চলে আসি স্বামী বাড়ি। গাজীপুর থেকে চলে এসেছিলাম ঢাকায়। তবে এখানে এসে বুঝলাম স্বামী বাড়ি কেবল নামে। স্বামীটাও আমার ছিল না কোনো দিন, আর না বাড়িটা। তার জন্য রান্না করতাম, তার জামা কাপড় ধুয়ে দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজ করতাম। শুধু তার সাথে রাতে ঘুমাতাম না। সে ইচ্ছে করে আমাকে তার বারান্দায় রাখতো রাতের বেলা। তার বারান্দাটা খুব বড় ছিল। তার বাবা অসুস্থ বলে তাকে আবার লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। একজন কাজের মহিলা, আমিনা আন্টি, এসে শুধু বাড়িঘর আর আসবাবপত্র পরিষ্কার করে দিয়ে যেতেন। প্রথমে প্রতিবাদ করেছিলাম, তবে কোনো লাভ হয়নি। আমাকে বলেছিল পড়াবে।
তবে কোনোদিন কলেজে যেতে দেননি। বাসায় একজন টিচার রেখেছিলেন, কিন্তু সেটাও পরে আর জোটেনি, কারণ স্যারটা সুবিধার ছিল না। তাকে দেখে আগেই বুঝেছিলাম লোকটা ভালো হবে না, কিন্তু জায়েফকে যে বলবো সেই সাহসও ছিল না। একদিন পড়তে বসে হঠাৎ আজব আজব কাজ করছিলেন। হাত ধরতে চাচ্ছিলেন, বারবার পায়ে স্ল্যাট করছিলেন। হঠাৎ তার আচরণে ভয় কলিজার পানি শুকিয়ে গিয়েছিল। সেই সময় জায়েফ এসে হাজির হয় রুমে। সচরাচর এই সময় তাকে পাওয়া যায় না। সে যায় বেলা 12টায়, আসে রাত 1টা বা 2টার দিকে। তাকে দেখে মনে হচ্ছিল আমার কলিজায় পানি এসেছে। জায়েফ এসে তার কলার ধরে টেনে উঠিয়ে এত জোরে জোরে ঘুষি দিচ্ছিলেন, যার ফলে লোকটা নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তাকে বাড়ি থেকে বের করে দিয়ে সেদিন আমাকেও মেরেছিলেন। তার বক্তব্য ছিল, আমাকে কীভাবে ওই লোক টাচ করলো, আমি কি করেছিলাম বসে বসে। সে আমাকে মেরেছিল ঠিকই, তবে হাত দিয়ে নয়, লাঠি দিয়ে, আর 2 আঙ্গুলের মধ্যে কলম দিয়ে চাপ দিয়েছিলেন। সেদিন আঙ্গুলে অনেক ব্যথা পেয়েছিলাম। এইভাবে চলছিল দিন। রাতে প্রতিদিন আসতো মাতাল হয়ে, তবে আমার ধারে কাছেও আসতো না। সেদিক দিয়ে সে খুব সচেতন ছিল। কথায় কথায় বলতো আমার মতো মেয়ে তার পছন্দ নয়। আমি তার সাথে বেমানান। দেখতে দেখতে 1 বছর চলে যায়। আমি শুধু কলেজে গিয়ে পরীক্ষা দিয়ে আসতাম। সেই জন্য কোনো ফ্রেন্ডও আমার ছিল না। এতদিন তার সব কিছু মেনে আসলেও বিয়ের 1 বছর পরে আর পারছিলাম না, কারণ সে 2 দিন 1 দিন পরপরই কোনো না কোনো মেয়ে নিয়ে এসে হাজির হতো। সারা রাত একসাথে থাকতো। তখন আমি থাকতাম অন্য ঘরে, আর বেলা 12টায় দুজন একসঙ্গে চলে যেত। কেউ আমার পরিচয় জানতে চাইলে 1 নিমিষে বলে দিত তার কাজের মেয়ে। অনেক সময় কেউ ভালো চোখে দেখত, কেউ আবার অন্য চোখে। ওই সময়টাতে আমি শুধু মোনাজাতে আমার মৃত্যু কামনা করতাম আর চোখের পানি ফেলতাম। সে আমার দিকে কখনো তাকিয়ে দেখতও না। তার অত্যাচারও দিন দিন বেড়ে গিয়েছিল। 19 থেকে 20 হলেই মারত। একদিন রাতে সে আগের মতোই একটি মেয়ে নিয়ে এসেছিলেন। আমি প্রতিবারের মতো তাকে বাধা দিতে গেলে আমাকে পেটানো শুরু করে। সেদিন সে হয়তো বেশি ড্রাঙ্ক ছিল। ভুলবশত আমার তলপেটে তার লাথি লাগে। সে আর যাই করতো, আমাকে হাত দিয়ে কখনো মারত না, বেল্ট বা লাঠি দিয়ে মারত। আমার পিরিয়ডের তারিখ ছিল সেদিন। এক পর্যায়ে আমি বুঝতে পারছিলাম আমার ব্লিডিং শুরু হয়েছে। তলপেটে প্রচুর ব্যথা হচ্ছিল। আমি সহ্য করতে না পেরে সেন্স হারাই। সকাল উঠে দেখি আমি বিছানায়, পাশে আমিনা আন্টি বসা। সেও সব কেবল দেখে যেত, বলতে পারতো না কিছু। এরপর কয়েক মাসের ব্যবধানে আমাকে ডিভোর্স দেয় আর গাজীপুর পাঠিয়ে দেয়। সেদিন কেবল একটা কথাই বলেছিলাম, আমাকে কেন বিয়ে করেছিল। সে বলে তার গার্লফ্রেন্ডের সাথে রাগারাগি করে আমাকে বিয়ে করেছিল। পরে আবার তাদের সব নাকি মিটমাট হয়ে গেছে। বাবাকে সব কিছু বলিনি, কিছু কিছু বলেছি। আমাকে তার পছন্দ না, আমি তার সাথে বেমানান, এগুলো বলে কাটিয়ে দিই। বাবাও আমাকে এখন আর ওই লোকের ছায়াও পড়তে দিতে চায় না আমার জীবনে। একটা কথা বলবি জুই? সাধু জিজ্ঞেস করলো আমাকে। ওকে সাদিয়া ডাকি না, আমি সাধুই বলি। আমি বললাম, এত কথা যখন বললাম তাহলে আরেকটা কেন বলবো না? সাধু আবার বলল, ভালোবাসিস তাকে? আমি মৃদু হেসে বললাম, 2 বছরে তার বাড়ির কাজের মহিলাকে যদি ভালোবেসে আন্টিমা ডাকতে পারি, তাহলে তাকে তো। বলেই থেমে গেলাম। আমি আবারও বললাম, জানিস, এত কিছুর মাঝেও কিন্তু সে একটা ভালো কাজ করেছে, আর তা হলো কাউকে না জানিয়ে আমাকে বিয়ে করা। যদি এই সমাজ জানতো আজ আমি ডিভোর্সি, তাহলে এই সমাজে আমি টিকে থাকতে পারতাম না। শুধু এক তপ্ত নিঃশ্বাস বেরিয়ে আসলো। তখন সাধু বলল, আচ্ছা চল, এবার আপুর হলুদ শুরু হবে এখন। আমি বললাম, চল। আসলে আজ সাধুর বড় বোন রাফিদা আপুর বিয়ে। তাদের লাভ ম্যারেজ হচ্ছে। সার্থক ভাইয়ের সাথে তার 4 বছরের সম্পর্ক। ভাইয়ার ফ্যামিলি পলিটিক্সের সাথে যুক্ত। তার বাবা, চাচা, দাদারা মনে হয় জন্মগ্রহণ করেই পলিটিক্স করে আসছে, তাই হলুদের জন্যও সেন্টারে অনুষ্ঠান করছে। সাধুর অনেক জোড়াজুড়িতে এসেছি এখানে। আজ অফ হোয়াইট কালারের সাথে গোল্ডেন কালারের সুতো আর পাথরের কাজের একটা শাড়ি পরেছি। এই শাড়িটা অনেক পছন্দের আমার। সাথে গোল্ডেন রঙের 3/4 ব্লাউজ পরেছি। এই প্রথম কোনো অনুষ্ঠানে হিজাব ছাড়া এসেছি। মাথায় খোপা করে বেলি ফুল দিয়েছি। বেলি ফুল পছন্দের আমার। আমার রুমের বারান্দায় বেলি ফুলের গাছও আছে। সাধুর সাথে আমার পরিচয় ছোটোবেলার, যার কারণে ওর প্রায় কাজিনকেই আমি চিনি। মনে মনে ভেবে নিয়েছি এখন থেকে অতীতকে বিদায় দিব। ভাববো না আর ওই লোকটার কথা, যে অতীত কেবল আর কেবলই মাত্র কষ্ট দেয়। তা নিয়ে ভেবে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া কিছু না। পাগলও তো নিজের ভালো নিজে বুঝে। আজ থেকে নিজের মতো ভালোর ওষুধ হব। নিজেই যদি নিজের মনকে ভালো রাখতে না পারি, তবে অন্য কেউ যে এসে মন ভালো রাখবে তা ভাবে কি করে? আজ মন খুলে অনেক দিন পরে হাসলাম। রাফিদা আপুকে হলুদ দিলাম, সবার সাথে আড্ডাও দিলাম।
বাসায় যাব বলে একটু ওয়াশরুমে যেয়ে শাড়িটা ঠিক করতে হবে। মুখে ওরা হলুদ দিয়ে ভূত বানিয়ে দিয়েছে, তাই সাধুকে খুঁজে চলেছি, কিন্তু কোথাও তো পাচ্ছি না। রাত বেড়ে যাচ্ছে বলে একাই গেলাম ওয়াশরুমের দিকে। দুই একজনকে দেখা যাচ্ছে এদিকে, তবে সবই অপরিচিত মুখ। কিছুটা ভিতরের দিকে গেলে হঠাৎ এদিকের আলো নিভে গেল। কিছুটা ভয় পেলেও ওখানেই ঠায় দাঁড়িয়ে রইলাম। পার্সের মধ্যেই আমার ফোন ছিল, কিন্তু পার্সটা তো সাথে আনিনি। হঠাৎ মনে হলো কেউ পিছনের দিক থেকে আমাকে জড়িয়ে ধরেছে। যখনই জোরে চিৎকার দিতে যাব তখন ওই ব্যক্তি আমার মুখ চেপে ধরল। এতক্ষণে বুঝে গিয়েছি কোনো পুরুষ লোক আমাকে এভাবে ধরে রেখেছে। ভয়ে আমার হিতাহিত বুদ্ধিশক্তি মনে হচ্ছিল লোপ পেয়েছে। নিজেকে ছুটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে কোনো লাভ হচ্ছে না। হঠাৎ লোকটা আমাকে একটা ওয়াশরুমের ভিতর নিয়ে গেল। লোকটা এবার দেয়ালে তার সর্বশক্তি দিয়ে চেপে ধরলেন আমাকে। লোকটা বলে উঠল, জুঁইফুল, তোমার ঘ্রাণ নিতে দিবে একটু? তার কণ্ঠ শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। সেই পরিচিত কণ্ঠ, কিন্তু এখানে কেন? লোকটা আমার কপালে তার কপাল দিয়ে দাঁড়িয়ে রইল। দুজনের শ্বাস প্রশ্বাস একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। ধাক্কাও দিতে পারছি না, হাতে ব্যথা পাচ্ছি। চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। লোকটা আবার বলল, তোমার গালে স্পর্শ করেছিল তাই না? বলে সে আমার যে গালে হলুদ ছিল সে গালে তার বৃদ্ধা আর তর্জনী আঙ্গুল দিয়ে জোরে গালটা টেনে ধরলেন। ব্যথা সহ্য করতে না পেরে শব্দ করে কান্না করে দিলাম। হঠাৎ করে লাইট জ্বলে উঠল। সামনের মানুষটিকে দেখে মনে হলো চারদিকে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে মনে হলো কোনো কালো রঙের সাথে আমি মিশে গেলাম। তুই সত্যিই আমার বোনের বিয়েতে যাচ্ছিস তো? সাধু কিছুটা সন্দেহ করার মতো ভাব নিয়ে বলল, মানে? তুই যেভাবে নিজের প্যাকেট করলি, মানে বোরকা, হাত মোজা, পা মোজা পরলি, মনে তো হচ্ছে আজকেই হজে চলে যাবি। ওই খারাপ লোকটা আবারও আসলে? আরে ধুর, ওই ব্যাটার তো খায়া দেয়া কাম নেই। এতদিন তোমারে ধরে নাই, আর কালকে এসে একেবারে জড়াইয়া ধরল, তাও আবার কই? ওয়াশরুমে। সাধু আমাকে আবারও বলল, হয়তো তোর মনের ভুল। আচ্ছা, একটা কথা বলবি? কি? ড্রামা কি বেশি দেখছো ইদানিং? না বোন, তোর মতো আমারে রানুমণ্ডলের পাগলে গুতা মারে নেই। ও, তাহলে নিশ্চয়ই ড্রামা দেখছ, তাই না? ধুর, কী শুরু করলি? ওইসব খচ্চর মার্কা ড্রামা তুই দেখ বৈশা বৈশা। বাট তুই আর যা বলবি তাই বিশ্বাস করব, কিন্তু তোর এক্স জামাই আয়সা যে তোরে জড়াইয়া ধরছে এই কথা বিশ্বাস করতে পারবো না। আর এই টপিক এখানেই শেষ। হ্যাঁ, গতকালকে আমি ওনাকে দেখেছিলাম। ওটা জাইফই ছিল। ওখানে নাকি আমি সেন্স হারিয়ে ফেলেছিলাম। ওয়াশরুমের দরজার কাছে নাকি পড়েছিলাম। আমাকে আমার বাসায় সাধু নিয়ে আসে। আর আজ এক প্রকার ভয় পেয়েই বোরকা পরে বিয়েতে যাচ্ছি। সে কেন এসেছিল আমি জানি না, আর না জানতে চাই। শুধু তার থেকে দূরে থাকতে চাই। যে কোনো অনুষ্ঠান নিয়ে আমি আবার এক্সাইটেড একটু বেশিই থাকি। কোনো দাওয়াতেই আমি মিস করতাম না আগে। আমি আর সাধু আগে ঘুরতেও যেতাম এক এক জায়গায়। সাথে রাফিদা আপু থাকতো, মাঝে মাঝে সার্থক ভাইয়াও থাকতো। আমার ডিভোর্সের পরে এই প্রথমবার আমি আর সাধু একসাথে কোনো অনুষ্ঠানে যাচ্ছি। বাইরেও আগের মতো যেতাম না। সাধু প্রায়ই বলতো, চল ঘুরে আসি, এই করি ওই করি, কিন্তু আমার ওই সময় বাসায় থাকতেই ভালো লাগতো বেশি। বাসায় কাজ বেশি থাকতো না। আমি আর বাবা কাজ শেষ করে সময় পেলে বারান্দায় বসে থাকতাম। বাবার সাথেও প্রয়োজন ছাড়া কথা বলতাম না। এখনও কথা কম বলি তার সাথে। কেমন যেন একটা অভিমান কাজ করে। মাঝে মাঝে সাধু বাসায় এসে আমার সাথে গল্প করে যেত। হঠাৎ চলন্ত অবস্থা থেকে সব কিছু স্থির হয়ে যাওয়াতে আমার ভাবনা সুতো কাটল। আমরা বিয়ের সেন্টারে এসে পড়েছি। কাল যেটা ছিল আজও সেটাই, শুধু ডেকোরেশনটা আলাদা। ভালোই বুঝতে পারছি যে কালো বোরকা পরে আসাতে সবাই এমনভাবে আমার দিকে দৃষ্টিপাত করছে, মনে হচ্ছে আমি চাঁদের দেশ থেকে নেমে এসেছি। এখানে সাধুর কাজিন সার্কেলের সাথে ভালোই মিশে গিয়েছি। ওর একটা মামাতো ভাই আছে, সাদমান ভাই। সে ঢাকার একটা ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত অবস্থায় আছে। লোকটা অনেক হাসাতে পারে। সাধুকে সে পছন্দ করে, তবে তা অপ্রকাশিত এখনও। অনেক খেয়াল রাখে সাধুর। আগে কেবল সাধুর মুখে শুনেছিলাম, কাল নিজ চোখে দেখা হয়ে গেছে। সাধুর কাজিনগুলোর মধ্যে ছেলে মেয়ে সবাই আমরা সমবয়সী। 2-3 বছরের ছোট বড় হব। খাওয়া দাওয়ার পর্ব শেষে রাফিদা আপুকে এখন বিদায় দেওয়ার পালা। সবাই কান্না করছে। সাধু আপুকে জড়িয়ে ধরে সেই যে কান্না শুরু করেছে, থামার নামই নেই। আমারও কিছুটা খারাপ লাগছে। গেটের কাছে এক প্রকার নিউ মার্কেটের ভিড় জমে গেছে। হঠাৎ আমার কানের কাছে এক পরিচিত কণ্ঠে কেউ বলে উঠল, বাহ জুঁইফুল, কালকের গাল ধরে টেনে ধরা তাহলে কাজে দিয়েছে। কিন্তু তুমি ভাবলে কি করে এমনভাবে নিজেকে কয় গজ কাপড়ে আবদ্ধ করলেই আমি তোমাকে চিনতে পারবো না? ত্বরিত গতিতে আমি পিছনে তাকালাম। কালো পাঞ্জাবি পরে, মুখে সাদা মাস্ক আর চোখে কালো সানগ্লাস পরে জায়েব দাঁড়িয়ে আছে। আমি কিছুটা ভীতু রূপে বলে উঠলাম, আপনি?
সাথে সাথে তাকে ভিড়ের মাঝে হারিয়ে ফেললাম। তাকে দেখে আমি নিজেই আশ্চর্য হলাম। তার মাথার চুল অনেক বড় বড় হয়ে গেছে, এতটা বড় যাতে একটা পনিটেল করা যাবে। মুখে তার চাপদারের ঘনত্ব বেড়েছে। তাড়াতাড়ি করে আর কিছু না ভেবে বাসায় এসে পড়লাম। মনের মধ্যে শান্তি পাচ্ছি না। বাসায় আসতে আসতে এর মধ্যে সাধু কল করেছে 7 বার। ওর কল ধরে নিয়ে ইচ্ছে করে কেন যেন খুব ভয় করছে। এক অজানা আতঙ্ক আমার চেপে ধরেছে। তাকে দেখার পর একটা চাপা কষ্ট মাথা চাড়া দিয়ে উঠেছে। ওয়াশরুমে গিয়ে ঝর্ণাটা ছেড়ে দিয়ে বসে বসে ইচ্ছে মতো কান্না করলাম। আজ আমার কান্নার কারণ কি নিজেও জানি না। বিছানায় এসে ফুল স্পিডে ফ্যানটা ছেড়ে শুয়ে পড়লাম। রাত এখন 11টা। যখন চোখে আধো আধো ঘুম এসে পড়েছে, আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে তা টের পেয়েছি। ফ্যানের স্পিডও কমানো বুঝতে পেরেছি। এটা আমার বাবা। আমি জানি সে প্রতিদিন এসে এভাবে আমাকে দেখে যায়। সকালে ফজরের নামাজ পড়তে পারিনি, ঘুমিয়েছিলাম বলে টের পাইনি। কাল অ্যালার্মটাও দিতে ভুলে গিয়েছিলাম। সকালে সবসময় অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে, সেটা নামাজের জন্যই হোক বা অন্য কোনো কারণে। উপন্যাসের চরিত্রের মতো আমার কোনো কালে পাখির কিচিরমিচির কিংবা আজানের শব্দে ঘুম ভাঙে না। বাবার রুমে চা দিয়ে এসে নিজের 1 কাপ চা খেলাম। সকালে শহরে আমার জানা মতে হয়তো খুব কম লোকজন আছে যারা ভারী খাবারে অভ্যস্ত। আমি সকালে চা বিস্কুটে অভ্যস্ত। আমার বাবাও তাই। একটু পরে কমলা চাচি আসলো। সে আসলে আমি ছোট থাকতেই আমাদের বাসার কাজ করে দেয়। বয়স তার 50 থেকে 55 হবে, তবে এখনও 1000 কাজ সে একসাথে করতে পারে। অনেকটা রসিক টাইপের সে, কিন্তু আমাকে সবসময় ভালো উপদেশ দেয়। কিভাবে যেন আমার প্রয়োজন অপ্রয়োজনটাও বুঝেন তিনি। তাকে আমি অনেক শ্রদ্ধা করি। ছেলে মেয়ে নেই তার। বলতে গেলে মেয়ের মতো দেখেন আমাকে। আমিও তাকে মায়ের মতোই ভাবি। আমার প্রথম পিরিয়ডের সময় আমার এই মাটা আমার পাশে ছিলেন, আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছিলেন। আমার এই কমলামা নাকি 10 পর্যন্ত পড়ালেখা করেছে। সে বর্তমানে একটা বাচ্চাদের ডে কেয়ারে হাফবেলা চাকরি করেন, আর কিছুটা সময় আমাদের বাসায় আর তার বাসায় কাজ করেন। তাকে বলেছিলাম, তোমাকে কাজ করা লাগবে না, আমাকে এসে কেবল দেখে যেও। কিন্তু কে শোনে কার কথা? সে এসে হাতের কাছে যেই কাজ পায় তাই করে দিয়ে যায়। দুপুরে শাওয়ার নিতে ঢুকেছি, এমন সময় মনে হচ্ছিল কেউ ওয়াশরুমের দরজায় টোকা দিচ্ছে। পানির আওয়াজে শুনতে পাচ্ছি না ঠিক কী বলছে। সব কল বন্ধ করে বুঝতে পারলাম সাধু এসেছে। ওকে বললাম, কি এই ঠাডা পড়া গরমে তোর আবার কী চাই? ও বলল, শাওয়ারে বসেও যদি তোর গরম লাগে তাইলে আমার কি হবে? বের হও এখন। আমি বললাম, আমি কি এমনি বের হতে পারবো নাকি? যা, বসে বসে মদ খা আর মানুষ হ। আমি একটু গোসল করি। যা তো। তুই বের হবি নাকি আমি এখানে হিসু করে দেব? ওই, তোর বাসায় বাথরুম নেই? তুই 14 মাইল হাইটে আইসোস আমার বাসায় মুততে? আসার সময় রাস্তায় হাফ লিটারের 7 আপ খাইছিলাম। নিজের টাকায় তো মনে হয় না খাইছস। সাধু চিৎকার করে বলল, তুই বাইর হবি? আমি বললাম, বেশি ধরেছে বাবু? হ্যাঁ, বাইর হ তুই। আমার বাপেরটায় যা। না, আঙ্কেলটায় যাইতে কেমন জানি লাগতেছে। তাইলে আর কি করবি? বইসা থাক। জুই, চিল্লাসকে এক কাজ কর, আমার খাটের নিচে আমার নিংটু কালের হিসুর পট আছে। তোর মনে নেই ওই যে নীল রঙের? যা, ওইটায় যাইয়া বইসা পড়। একবার খালি বের হ তুই, তোর আমি দেখা ছাড়বো। থাক, তোরটা দেখব না। আমি দেখলে তোর জামাই কি দেখব? 5 মিনিট দাঁড়া তুই, আমি 10 মিনিটে বের হইতাছি। আমি বের হতেই তরিতে গতিতে সাধু ওয়াশরুমের দিকে ছুটে গেল। আমি বারান্দা জামা কাপড়গুলো রোদে দিয়ে এসে রুমে সাধুকে বসে থাকতে দেখে বললাম, এমন জোরে দৌড় দিলি ডায়াবেটিসের রোগীরাও তো এমনিও দৌড় দেয় না। চুপ থাক, তোর সাথে কথা নেই। কালকে তুই হুট করে আয়সা পড়লি কেন? কতবার কল দিলাম, মোবাইল কি চাঁদের দেশে থুয়ে দেস? ওর কথা শুনে কালকের কথা মনে পড়তে চুপচাপ বারান্দায় চলে আসলাম। আমার বারান্দার সাথে পাশের বাসার বারান্দার দূরত্ব 1 হাতেরও কম। বারান্দার সামনের দিকে দৃষ্টি রাখলে একটা ছোট বিলের মতো চোখে পড়ে। এটা আসলে পিছনের সাইড, তাই কোনো রাস্তাঘাট নেই এদিকে। বিলটার পাশে ঘেঁষে এই 6 তলা বাড়িটি দাঁড়িয়ে আছে। আমরা এই ভাড়া বাড়িটির 3 তলাতে থাকি। আমার পাশে সাধু এসে দাঁড়ালো। আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? আমার মন খারাপের সময় এই মেয়েটার মুখে শুদ্ধ ভাষার বুলি ফোটে। আমি বললাম, বললে তো বিশ্বাস করবি না, লাভ কি বলে? অতীতের কথা মনে করে মন খারাপ করেছিস? অতীত যদি বারবার সামনে এসে দাঁড়িয়ে পড়ে মন খারাপ কি হবে না? তুই কি আবারও কিছু দেখেছিস? ওকে সব খুলে বললাম। সব শুনেও বলল, এখন নবাবজাদা তোকে চিনতে আসছে কে? 2 বছর আগে কি করেছিল তাকে যে জিজ্ঞেস কর। সাধু আমাকে ওর বোনের রিসেপশনের জন্য নিতে এসেছিল। আমার মনের এমন অবস্থা দেখে আর জোরাজুরি করেনি। এইভাবে 1 সপ্তাহ চলে গেল। কয়েকদিন পর আমার এইচএসসি এর রেজাল্ট দিবে। একদিন সকালে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে
ধপ করে সোফায় বসে পড়লাম। ঘুম তখনও কাটেনি। আমার এই একটা বাজে অভ্যাস, ঘুম থেকে উঠে কোনোদিনই সাথে সাথে ফ্রেশ হতে যাই না। এই রুম ওই রুম হাঁটাহাঁটি করে ঘুমটা কাটলে তারপর ফ্রেশ হতে যাই। সোফায় বসে থেকে পাশে তাকিয়ে মনে হলো পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম বস্তু আমার সামনে। বাবা, কমলা আন্টি! এক গগন বিদারী চিৎকার দিয়ে বাবার রুমে দৌড়ে চলে আসলাম। আমার চিৎকারে সোফায় বসে আরাম করে যে লোকটা পায়ের উপর পা তুলে স্মোক করছিল তার এক হাতে থাকা মোবাইল ফোনটা ফ্লোরে পড়ে গিয়েছে। আমার ডাকে বাবাও শোয়া থেকে উঠে দাঁড়িয়ে আমার কাছে আসলেন। হন্তদন্ত হয়ে এসে বললেন, কি হয়েছে জুই, ভয় পেয়েছিস? আমি বললাম, বাবা, ওই লোকটা ওই লোকটা কে? তুমি ড্রয়িং রুমে চলো, তাড়াতাড়ি চলো। বাবাকে নিয়ে ড্রয়িং রুমে এসে দেখি টিভি ছেড়ে টি টেবিলের উপর দুই পা তুলে আরাম করে লোকটা টিভি দেখছে। বাবা উঁচু কণ্ঠে বলে উঠল, জায়েফ, এটা একটা ভদ্রলোকের বাড়ি। এগুলো কেমন বাচনভঙ্গি তোমার? আর এ বাড়িতে কি তোমার? জায়েফ তখন শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। তার গায়ের জ্যাকেটটা ঠিক করতে করতে বলল, শ্বশুরবাড়িতে যা থাকে আমারও এই বাড়িতে তা। বাবা উত্তেজিত হয়ে বলল, কিসের শ্বশুরবাড়ি? জায়েফ নিজের জায়গায় দাঁড়িয়েই উত্তর দিল, আরে শ্বশুর বাবা, কয়দিন পরে নানা হবেন আর আজকে বলছেন শ্বশুরবাড়ি কি জানেন না? বাবা যে এবার রেগে গেছেন প্রচুর তা আমি ভালোই বুঝতে পারলাম, কিন্তু তাও চুপ করে বাবার পিছনে দাঁড়িয়ে রইলাম। বাবা বজ্র কণ্ঠে বলে উঠলেন, ভদ্রভাবে কথা বলো। আর এখানে কি চাই? যায় বাবাকে ক্রস করে কিছুটা দূরত্ব রেখে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আমার বুকের ভিতর মনে হচ্ছে একটা ধকধক শব্দ বারবার ধাক্কা খাচ্ছি। দ্রুত গতিতে আমরা যখন কোনো কিছুর জন্য দৌড়ে হাঁপিয়ে পড়ি তখন আমাদের হার্ট যেমন দ্রুত বিট করতে থাকে, এখন আমারও ঠিক তেমনভাবে বিট করছে। জায়েফ আমার সামনাসামনি দাঁড়িয়ে বলল, আপাতত একটু দুধ হলেই চলবে। আমি মাথা নত করা অবস্থা থেকে মাথা তুলে অনেকটা বিস্ময়মূলক চাহনি নিয়ে তার দিকে তাকালাম। আমার চাহনি বুঝতে পেরে উনি আবার বললেন, মিল্ক মিল্ক। আসলে আমার বাসায় দুধ শেষ হয়ে গেছে তো, তাই কফি খাওয়ার জন্য একটু দুধ নিতে আসলাম। ঢাকা থেকে গাজীপুর এসেছেন দুধ নিতে? জায়েফ আমার দিকে চোখ মেরে বললেন, জুইবাবু, এই রহস্য তো একটু পরেই বুঝবে। তখন কমলা আন্টি দরজা দিয়ে প্রবেশ করলো। এতক্ষণ উপলব্ধি করলাম কমলা আন্টি বাসায় ছিল না। আসলে তার আজকে নাইট ডিউটি করতে হবে বলে সকাল সকাল আমাদের বাসায় এসে পড়েছেন। তাকে দরজা খুলে দিয়ে আমি আমার রুমে এসে একটু শুয়েছিলাম। কমলা আন্টিকে দেখে বাবা বলল, কোথায় ছিলে তুমি? বাবার কথায় আমি আর জায়েব দুজনই আন্টির দিকে তাকালাম। আন্টি মুখের ভিতরে একটা পান চাবাতে চাবাতে বলল, ভাইজান, ময়লাওয়ালা নাকি আজকে আসবো না, 3 দিনের ছুটিতে গেছে, তাই আমি নিচে গিয়া ময়লা ফালাই আইছি। খালি খালি জুইমণি নিচে যাব কেন? বাবা একটু ধমকে সুরে বললেন, দরজা কি বাইরে থেকে লক করে যাওয়া যেত না? জুই বা আমাকে ডাকলেই তো হতো। আমি তো ভেবেছি 2 মিনিটের কাম, তাই দরজাটা হালকা চাপাইয়া থুইয়া গেছিলাম। আরে জুইমণি, এই বেড়াটাকে? আমি জায়েফের দিকে তাকিয়ে কঠিন গলায় বললাম, একজন আগন্তুক। আন্টি কিছুটা অবাক হওয়ার মতো করে বলল, আরে এ বেড়াটা তো আমি নিচে যাওয়ার সময় দেখছিলাম। জায়েব গিয়ে আন্টির সামনে দাঁড়িয়ে বলল, কমলা সুন্দরী, রাইট? আন্টি কিছুটা লাজুক হেসে বলল, আরে এখন না সুন্দরী আছে কই? এই কথাটা অবশ্য উনি ভুল বলেননি। কমলা আন্টি আসলেই কমলা সুন্দরী। লাল ফর্সা গায়ের রং, জোড়া ভ্রুযুগল তার রূপকে অনেকটা বাড়িয়ে তোলে। পান খাওয়ায় তার ঠোঁটে তার নামের মতোই একটা কমলা আর খয়েরি রঙের মিশ্রণে তাকে অন্যরকম লাগে। দেখলে তো মনে হয় না বয়স তার 50 ঊর্ধ্ব। এর মধ্যেই ঝাঁঝালো কণ্ঠে বাবা বলে উঠলেন, শুরু হয়ে গেল তোমার? যাকে পাও তার সাথে গল্প শুরু করে দাও। তুমি কি চেনো ওই ছেলেকে? তোমাকেই বা কি বলছি, তোমার তো চেনা অচেনা লাগে না, মানুষ হলেই তোমার শুরু হয়ে যায়। আল্লাহ জানে কবে যেন পশু পাখির সাথেও গল্প শুরু করে দিবে। ইস, শ্বশুর বাবা, কার রাগ কার উপর দেখাচ্ছেন? আমি জানি তো আপনি আমার উপর ক্ষেপে আছেন, তাই বলে কমলা সুন্দরীর সাথে রাগটা দেখাবেন? দিস ইজ নট ফেয়ার। কমলা আন্টি, উনি দুধ নিতে এসেছেন, ওনাকে দুধ দিয়ে বিদায় করো তাড়াতাড়ি। আরে পরিচয় হন লাগবো না? এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না, জোরে বলে উঠলাম, আন্টি, তাকে বিদায় করো। দেখলাম জায়েফ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আমার এমন আচরণ দেখে ব্যাপারটা তার হজম হচ্ছে না। তার সাথে থাকাকালীন আমি কখনো তার সাথে জোরে শব্দ করে কথাই বলিনি। তখনকার আমি আর আজকের আমির মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। তাকে তখন যেমন ভয় পেতাম আজও ভয় পাই, তবে সেই সময় আমার মধ্যে তার জন্য ভয় ছাড়া আর কিছু ছিল না। কিন্তু আজ আমার মধ্যে তার জন্য ক্রোধ, ঘৃণা, ক্ষোভ আর অভিমান ছাড়া কিছু নেই। কমলা আন্টি তাকে ফ্রিজ থেকে 1 প্যাকেট দুধ বের করে দিলেন। জায়েব যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে চোখ মেরে বললেন, আই এম ইমপ্রেসড। সে চলে যেতেই কমলা আন্টি এসে আমার কাছে জানতে চাইল কী হয়েছে। আমি আন্টিকে সব খুলে বললাম।
আমার যখন বিয়ে হয়েছিল তখন আন্টি তার গ্রামের বাড়ি গিয়েছিল। তার চাচাতো ভাই ইন্তেকাল করেছিলেন। জায়েব কেনা চেনাটাই স্বাভাবিক। কমলা আন্টিকেও জায়েব সম্পর্কিত তথ্য খুব একটা বেশি বলিনি। তাকেও একই কথা বলে কাটিয়ে দিয়েছি। আর তা হলো আমি জায়েফের সাথে বেমানান। এখন নিজের কাছেও মনে হয় আসলেই তো আমি বেমানান। কোথায় একজন রকস্টার আর কোথায় আমি। কমলা আন্টি দুপুরের খাবারটা আমাদের এখান থেকে খেয়ে চলে গেল তার ডিউটিতে। বিকেলবেলা আসলে আজান দেওয়ার আগে আগে একটু ঘুমিয়ে থাকি, তবে প্রতিদিন না, মাঝে মাঝে ঘুমিয়ে থাকি। ঘুম না আসলে আমার বারান্দায় বসে বসে গল্পের বই পড়ি। কোনো দিন কফি খাই, কোনো দিন বসে বসে সামনের বিলের পানে নিশ্চুপ হয়ে চেয়ে থাকি। আবার অনেক সময় এখানে বসে নাটক বা মুভি দেখি। বারান্দায় বসে হাতে চা বা কফি নিয়ে নাটক সিনেমা দেখার মজাই আলাদা। এত কিছুর মাঝেও নিজেকে বড্ড একা মনে হয়। এখন বাবা থেকেও তার সাথে আগের মতো গল্প করা হয় না। সাদও বড় হয়েছে, ওকে ওর মা আগের মতো হুটহাট বাড়ির বাইরে বের হতে দেয় না। ভাইয়াও হয়তো বা ব্যস্ত থাকে, আগের মতো কথা হয় না। সব মিলিয়ে জীবনটা কেমন যেন ছন্ন ছাড়া মনে হচ্ছে। একা একা যখন থাকি তখনই কষ্টেরা মাথা চারা দিয়ে ওঠে। অন্যের সামনে কখনই আমি নিজের কষ্ট দেখাতে পারি না। সব সময় হাসি খুশি থাকি। বারান্দায় দাঁড়িয়ে এত কিছু ভাবতে ভাবতে যখন আমি প্রায় ভাবুক হয়ে যাচ্ছিলাম, তখনই আমার প্রাণভোমরা তথা মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে রানু মণ্ডলের দ্বিতীয় ভার্সন। লেখাটা একেবারে চকচক করছে। ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে সাধু বলতে লাগলো, দোস্ত, ওই পাদমান আমারে প্রপোজ করছে আজকে একটু আগে। কতবার বলবো তোরে মানুষের নাম নিয়ে ভ্যাঙ্গাইস না। আমারে ওই জোকার প্রপোজ করছে আর তুই পইরা আসস নাম নিয়া। শোন, তোরে প্রপোজ কইরা যে সাদমান ভাইয়ের কপাল পুরাটাই পুড়ছে তা কি সাদমান ভাই জানে? ও না জানলেও আমি জানি। হাহা করে হেসে দিল। দুজনেই ফোনের দুপাশে একেবারে হেসে কুটি কুটি হচ্ছি। আসলে সাধু কিছুটা গন্ডি টাইপ। একবার ক্লাসের বাইরে মাঠে বসে একটা ছেলে সাধুকে পটানোর চেষ্টা ছিল। তখন ছেলেদের ক্লাস ছিল 12:30 আর আমাদের ছুটির সময় ছিল 12টায়। আমাদের শেষ ক্লাস চলছিল তখন। আমরা দোতলায় ক্লাস করছিলাম। জানালার পাশে ছিল দাদু। জানালা দিয়ে বাইরে তাকাতেই করিডোরের পরে মাঠ দেখা যায়। সেখানে এক ছেলে ওকে ইশারায় প্রেম বিনোদনের চেষ্টায় ছিল। সাধু হঠাৎ ক্লাস চলাকালীন সময়ে দাঁড়িয়ে যায় আর স্যারকে বলে মাঠে দাঁড়িয়ে একজন ওকে ডিস্টার্ব করছে। একটু পরে ছুটির ঘন্টা দিলে স্যারকে নিয়ে সেই ছেলের কাছে গিয়ে একেবারে ধুয়ে রং উঠিয়ে এসেছিল। আরেকবার ক্লাস 9 কোচিংয়ের এক বড় ভাই ওকে প্রপোজ করেছিল। সাধু আগে থেকে বুঝতে পেরে কোচিংয়ের নিচে যেখানে সিসি ক্যামেরা ছিল সেখানে দাঁড়িয়ে পড়ে। ছেলেটাও বলদের মতো ওকে ওখানে প্রপোজ করে বসে। আর তারপরের দিন কোচিংয়ে এসে ওই ছেলেরও কেল্লাফাতে হয়ে যায়। এবার সাদমান ভাইয়ের কি হয় আল্লাহই জানে। আমাদের হাসাহাসির এক পর্যায়ে হঠাৎ আমার চোখ যায় পাশের বিল্ডিংয়ের বারান্দায়। জায়েব একটা হালকা বাদামি রঙের 3/4 প্যান্ট আর মেরুন রঙের টি শার্ট পরে পাশের বারান্দায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার হাতে একটা ফোন, যা দেখে মনে হচ্ছে ফোনটার ক্যামেরা আমার দিকে তাক করা। কিছুটা ভিডিও করার ভঙ্গিতে সে দাঁড়িয়ে আছে। তাকে এভাবে দেখে কিছুটা ঘাবড়ে গেলাম। ফোনটা কেটে তার আর একটু কাছে গিয়ে বুঝতে পারলাম এটা আসলে জায়েব সশরীরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বুকের ভিতর মনে হচ্ছে আমার শ্বাস প্রশ্বাসেরা ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে। মনে হচ্ছে আমি কোনো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। তাকে উদ্দেশ্য করে কিছু বলার আগে উনি বললেন, আরে জুইবাবু, এটা আমি, তোমার ওয়ান পিস হাজব্যান্ড। আমি ঢাকায় আসলাম কখন? হোয়াট? না মানে আপনি ঢাকায় আসলেন কবে? আমি যখন অতিরিক্ত মাত্রায় ঘাবড়ে যাই বা ভয় পাই তখনই আমি উল্টাপাল্টা কথা বলি। আসলে মাথায় এক কথা থাকলে মুখে বলে ফেলি আরেক কথা। উপন্যাস বা গল্পের চরিত্রের মতো ভয় পাই ঠিকই, কিন্তু তাই বলে যে ভয় পেয়ে বোবা হয়ে যাব তেমনটা নই আমি। দেখতে হবে না কার সাথে থাকি। সাধুর স্বভাব একটু হলেও বাতাসে বাতাসে উড়ে এসে আমার গায়েও লেগে গেছে। তখনই জায়েব ওপাশ থেকে বলল, জুইবাবু, আমরা এখন গাজীপুরে। হ্যাঁ মানে তাই? আপনি এখানে কি করেন? তুমি যেখানে আমি সেখানেই, সে কি জানো না? কিছুটা সুর তুলেই বললেন, বাবা, আমি গ্রামের বাড়ি যেতে চাই। নির্লিপ্ত গলায় বাবার সামনে দাঁড়িয়ে ডান হাতের ব্যাগটা ফ্লোরে রাখতে রাখতে বলে উঠলাম আমি। বাবা টি টেবিলের উপর পত্রিকাটা রেখে আমার দিকে তাকালেন। সকাল সকাল এমন কথা শুনে বাবা কিছুটা অবাক হয়ে বলে উঠলেন, হঠাৎ আমাকে বললি না যে? এখনই যাবি নাকি? তোর ব্যাগ গুছিয়েও ফেলেছিস? হ্যাঁ, আজ এক্ষুনি যাব। কমলা আন্টিকে বলে দিয়েছি ফোন দিয়ে। তুমি কি আমাকে দিয়ে আসবে? না দিয়ে আসলেও সমস্যা নেই, একা চলে যেতে পারবো। এখন থেকে একা পথ চলাটাও শিখে নিতে হবে। মা চল, তোকে দিয়ে আসবো। তুই যা বলবি তাই হবে। এই কথাটা আগে বুঝলে আরও ভালো হতো। বাবা নিজের রুমে চলে গেল কোনো প্রকার জবাব না দিই। তার বলারই বা কী আছে কি? ইদানিং আমি কোনো কিছু বললে বা চাইলে বাবার সাথে সাথে হ্যাঁ বলে দেয়, কিন্তু এখন হ্যাঁ বলে আর লাভ কী? বিয়ের সময় ভাইয়ার তত এক
একটা সম্মতি ছিল না। আমার বিয়ের পরে কি করেছে জানি না, তবে ডিভোর্সের পর থেকে ভাইয়া বাবার সাথে কথাই বলে না। আমাকে সপ্তাহে 1-2 বার কল দেয়, আগে প্রতিদিন একবার করে খোঁজ নিত। শুনেছি ভাইয়া নাকি প্রমোশন হয়েছে, হয়তোবা তাই ব্যস্ত ইদানিং। বাসায় তালা দিয়ে বাবা আর আমি বাস স্টেশনের দিকে চললাম। সাধুকে একবার কল দিয়েছিলাম, ওর ফোনটা বন্ধ পাই। কাউন্টার থেকে 2 সিটের টিকিট কেটে বাসে উঠে বসলাম। 15 মিনিটের অপেক্ষাকে বিদায় দিয়ে বাস তার নির্দিষ্ট গতিতে চলতে লাগলো। বাসে জানালার পাশে সিটে বসেছি আমি, মাথাটা একটু বাঁ দিকে এলিয়ে দিলাম। পৃথিবীতে নানান রোগের নানান ওষুধ তৈরি করা যায়, কিন্তু স্মৃতি, অনুভূতি, যন্ত্রণা, দুঃখ, কষ্ট ভুলে যাওয়ার কোনো ওষুধ তৈরি করা যায় না কেন? যদি এমন কোনো ওষুধ পৃথিবীতে থাকতো, তাহলে যে কোনো কিছুর মূল্যেই আমি তা ক্রয়ের চেষ্টা করতাম। কারণ ওই লোকটাকে এ পর্যন্ত যতবারই দেখেছি ততবারই অতীতে সে আমাকে কষ্ট দিয়ে যায়। ওই লোকটাকে সামনে দেখলে কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। কালকে সকালে তাকে দেখে বুঝতে বাকি ছিল না যে সে পাশের বিল্ডিংয়ে উঠেছে, কিন্তু আমার জানা মতে তো তার নিজের বাড়ি আছে। কিন্তু তাও সে ভাড়া বাড়িতে কী করছে? আমার সাথেও কেমন আচরণ করছিল। যাই হোক, তার লাইফ, তার ইচ্ছে। সে আকাশে, বাতাসে, পানিতে যেখানে খুশি সেখানে থাকুক, আমার কি? আমি শুধু তার থেকে দূরে থাকতে চাই, অনেক দূরে। যে লোক সামান্য দুধ নিতে ডিরেক্ট বাসায় এসে পড়ে, সে কয়দিন পরে আদা রসুন নিতেও বাসায় এসে পড়তে পারবে। এখন থেকে তার সঙ্গে হয়তো বা বারবার দেখা হয়ে যাবে, যা আমি চাই না। তার সামনে যেন পড়তে না হয়, তাই তো আজ গ্রামের বাড়ি যাওয়া। চোখে হালকা ঘুম এসে পড়েছিল। বাসের ঝাঁকুনি খেয়ে ঘুম চলে যেতেই দেখি বাসটা কিছুটা গ্রামের দিকে এসে পড়েছে। গ্রাম বললে আসলে ভুল হবে, কারণ পিছলা রাস্তার কোল ঘেঁষে চারপাশে অনেক বড় আর মোটা মোটা গাছ। এরপর দৃষ্টি যতটুকু যায় তাতে ফসলের মাঠ দেখা যাচ্ছে। সবশেষে ছোট ছোট ঘর চোখে পড়ছে। নাকে একটা মাটির গন্ধ ভেসে আসছে। সব মিলে ভালো লাগার মতোই পরিবেশটা। দীর্ঘ কয়েক ঘন্টার বাস জার্নি করে বাস থেকে নামলাম বাবা আর আমি। সময়টা এখন আসর আর মাগরিবের মাঝামাঝি। এখান থেকে একটা অটোতে করে 20-25 মিনিটের রাস্তা পাড়ি দিলেই আমাদের গন্তব্য দাদুবাড়ি পৌঁছে যাব। দাদুবাড়ি এসেছি আজ 2 দিন হলো। এখানে এসে কিছুটা ভালোই লাগছে। দাদুবাড়ি আর নানুবাড়ির দূরত্ব বেশি নয়। এখানে একটা বাজার রয়েছে। বাজারের এক প্রান্তে দাদুবাড়ি আর আরেক প্রান্তে নানুবাড়ি। আমার আপন কোনো কাজের নেই, তবে দাদু আর নানু বাড়িতে আশেপাশে আমার সমবয়সী কয়েকজন মেয়ে আছে। ওদের সাথে একটু একটু ভাব আছে। দুপুরের দিকে জাম মাখিয়ে খাচ্ছিলাম। সাথে সুমন আপু ছিল, আখি ছিল, সুমাইয়া ছিল। সুমন আপু এখানে একটা ডিগ্রি কলেজে পড়ে। আখি আর সুমাইয়া আমার ক্লাসে পড়ে। ওরা সবাই দূর সম্পর্কের আত্মীয়। ওই গ্রামের বাড়ি পাশাপাশি বাড়ি যেমন থাকে, ওদের বেলাতেও তেমনই আর কি। এমন সময় সাধুর কল আসে। ওর সাথে প্রায় 1 ঘন্টার মতো কথা বলে আমার ফোনটাকে ঘুমাতে পাঠাই। এই 2 দিন আমি কি করলাম আর সাধু কি করলো, এইসব নিয়েই কথা বলে কেটে দিই। ফোন রাখার পরে বুঝতে পারি যে আসলে পুরো 1 ঘন্টা পার হয়ে গেছে। সাধুকে গ্রামে এসেই জায়েফের গাজীপুর আসার কথা, আমাদের বাসায় আসার কথা বলেছিলাম। সাধুর সাথে কথা বলে সুমন আপুদের সঙ্গে একসাথে পুকুরে গোসল করতে আসি। সুমন আপুরা সাঁতার কাটার প্রতিযোগিতা করছে। আমি বসে বসে ওদের জন্য রেফারির চাকরি করছি। ছোট থেকে বেশিরভাগ সময়টা গাজীপুর থাকা হয়েছে বলে সাঁতারটা শিখে ওঠা হয়নি। গোসলের পাট চুকিয়ে, খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বিকেলবেলা নানুবাড়ি এসেছি। আজকে এখানেই থাকবো, আবার 2-3 দিন পরে দাদু বাড়ি যাব। নানুদের বাড়িতে নানা নানু আর মামা মামি থাকে। এই বাড়িতে বাচ্চা পার্টি বেশি। এখন কেবল রাত 8টা বাজে। বাচ্চা পার্টি এতক্ষণে ঘুমিয়ে সমুদ্রের তলদেশে চলে গেছে। নানুবাড়ি এই এক সমস্যা। গ্রামে ওরা 9টা-10টার দিকেই ঘুমিয়ে পড়ে, আর বাচ্চাগুলো আরও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমার তো 11টা-12টার আগে ঘুমোই আসে না, তাই একা একা আমার রুমে বসে থাকতে হয়। বিকেলে বৃষ্টি হওয়ায় গাছগাছালি আর মাটির ভিজে গন্ধের সাথে হালকা ঠান্ডা বা পরিবেশটা এখন ভালোই লাগছে। জানালার পাশে একা একা অনেক সময় হলো বসে আছি। হঠাৎ ফোনটা বেজে উঠল। নাম্বারটা অবশ্য আননোন, কারণ বাবা, ভাইয়া, সাধু ওদের নাম্বার ছাড়া আর কারো নাম্বার আমার ফোনে নেই। 2বার ফোনটা বেজে বন্ধ হয়ে গেছে। প্রায় 5-6 মিনিটের মাথায় আবার বেজে উঠল। একটু বিরক্ত হয়ে কলটা রিসিভ করলাম। সালাম দেওয়ার সাথে সাথে অপর পাশ থেকে বলে উঠল, জুই, আমি সাদমান। তোমাকে এতবার কল করে বিরক্ত করার জন্য আমি সত্যি দুঃখিত। না, আমি বিরক্ত হইনি। আসলে নাম্বারটা অপরিচিত বলে আমি পিক করছিলাম না। ও আচ্ছা, শোনো, তোমার সাথে কি সাদিয়ার কথা হয়েছে আজকে বা কালকে? হ্যাঁ, আজকেও তো কথা বললাম আমরা। আসলে ও আমার নাম্বারটা ব্লক করে রেখেছে মনে হয়। তুমি কি একটু ওকে বলে আমার সাথে ওর যোগাযোগ করিয়ে দিতে পারবে? আমি বুঝেও না বোঝার ভান করে বললাম, ও আপনাকে ব্লক করে রাখবে কেন? না মানে আসলে আমি ওকে প্রপোজ করেছি 2-3 দিন আগে। ও
ওকে একটা বই আর চকলেট দিয়েছিলাম। ও চকলেটটা নিয়ে কিছু না বলেই চলে যায়। এরপর থেকে ওকে কল করলেই ব্যস্ত বলছে। তার কথা শুনে চাপা হাসিটা রাখতে না পেরে ফিক করে হেসেই ফেললাম। পর মুহূর্তে বুঝতে পারলাম হাসাটা উচিত হয়নি। বেচারা এসেছে তার সমস্যা নিয়ে, আর আমি ব্যাককালের মতো হাসছি। হাসি থামিয়ে বললাম, ভাইয়া সরি সরি সরি, আপনি মনে করেন না কিছু? সাধু কেমন তা তো জানেনই আপনি। প্রেম করার মতো মেয়ে তো আর ও নয়। আমি ওর সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আচ্ছা তাহলে ওর সাথে একটু কথা বলো, আর ওকে বলো আমি ওকে প্রেম করতে বলছি না আমার সাথে। আমি শুধু আমার মনের কথা ওকে প্রকাশ করেছি। এখন ওর মনে কি আমি শুধু তাই জানতে চাই। জি ভাইয়া, ওর সঙ্গে কথা বলে দেখি। রাখছি তাহলে। সাদমান ভাইয়ের কলটা কেটে সাধুকে কল দিলাম। 2 বার রিং হতেই রিসিভ করলো। এতই যখন তোর আমারে মনে পড়ে তাইলে গ্রামে গেলি কেন? তোর এতই যখন সাদমান ভাইয়ের অপছন্দ তাহলে তার চকলেট খাইলি কেন? আমারে দিলেই পারতি। ওই বেটা তোরে কল দিছিল তাই না? তুই নাকি নাম্বার ব্লকে রাখছস? হ্যাঁ শোন, তোরে সিক্রেট একটা কথা কই। ওই বেটারে নাকে দড়ি দিয়া ঘুরাইয়া দেখতে হইব। যদি আমার কাছে পাশ করে তাইলে তো ভালোই, আর পাশ না করলে আরও ভালো। তোরে তো আর এখনই প্রেম টেম করতে হইতাছে না। ব্লকটা অন্তত খোল। আচ্ছা দেখতাছি। ওই তুই গাজীপুরে আসবি কবে? যদি আর কোনোদিন না আসি? মানে আসবি না কেন? ওই শয়তান বেটার জন্যে? হ্যাঁ, আমি আর তার সামনে পড়তে চাই না। তাকে আমি দেখতে চাই না। বাসা পাল্টে ফেল, তাইলেই ইচ্ছা খতম। বাসা কে খুঁজবো? তুই। মালপত্র কে টানবো? তুই। ভাইয়া নাকি সামনে মাসে আসবে, তাই ভেবেছি এই কয়েকদিন গ্রামে থাকবো। ভাইয়াকে বলেছি এইসব, তাই ভাইয়াও বলেছে বাংলাদেশে এসে নতুন বাসা নিয়ে তারপর আমাকে গ্রাম থেকে নিয়ে যাবে। আচ্ছা বোন, আমার একটু কত ওই বেড়া চাইটা কি? যাইয়া তারে জিজ্ঞেস কর। ফোন রাখ, আমি ঘুমাবো। সাধু কলটা কাটার সাথে সাথে আবার ফোন বেজে উঠল। সেভ করা না বলে খেয়াল না করে সাদমান ভাই ভেবেই রিসিভ করে বললাম, নিন আপনার রাস্তা এখন ক্লিয়ার। এবার একটু মন ভরে আমাকে ট্রিট দেন। নিজের রাস্তা নিজে ক্লিয়ার করে আবার নিজে ট্রিট চাচ্ছ? অন্য রকমের ভয় শুনে তাড়াতাড়ি করে নাম্বারটা চেক করে দেখলাম এটা সাদমান ভাইয়ের নাম্বার না। হঠাৎ মনে হলো কণ্ঠটা জাইফের মতো। ফোনটা আবার কানে দিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? জানালা দিয়ে সোজা তাকাও, আমাকে শ্বশুরেরই দেখতে পাবে। মনে মনে যা ভাবছি যদি তাই হয় তাহলে আমি কি করব? আস্তে আস্তে জানালার পর্দা সরিয়ে মনে হলো আমার পৃথিবী স্তব্ধ। আমি চরকির ন্যায় ঘুরছি। জানালা দিয়ে তাকালেই বাড়ির উঠোন দেখা যায়। 20-30 কদমের উঠোনটা পার হলেই বাড়ির গেট দেখা যায়। গেটটা এখনও খোলা, আর গেটের বাইরেই পাকা রাস্তায় জাইফকে দেখা যাচ্ছে। তার পেছনে তার সাদা রঙের গাড়িটাও দাঁড়িয়ে আছে। রাতের বেলা বাইরে লাইট জ্বালিয়ে রাখা হয় এখানে, তাই লাইটের ফকফক আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে কালো জিন্সের সাথে সাদা টি শার্ট পরে এক হাতে একটা জ্যাকেট নিয়ে আরেক হাতে ফোনটা কানে ধরে জাইফ দাঁড়িয়ে আছে। আমাকে দেখার সাথে সাথে ফোন হাতেই আমাকে ইশারা করলো। তার মুখে কিঞ্চিত হাসি রেখা দেখে কেন যেন খুব রাগ লাগছে। তখন উনি আবার ফোনটা কানে নিয়ে বলে উঠলেন, জুইফুল, একটাবার বের হবে? জাস্ট দেখে চলে যাব। তার এমন কথায় মনে হলো আমার রাগে পুরো শরীর রিরি করে উঠল। মনে মনে ভেবে নিলাম তার সাথে আজকে বোঝাপড়াটা শেষ করতে হবে। কয়েকদিন ধরেই কেমন যেন করে আসছে উনি। আজকে আমাকে দেখতেও চাইছি। উনি সত্যি সত্যিই কী চায় আর জানতে হবে। ওনার ফোনটা কেটে গায়ে ওড়নাটা ভালো করে পেঁচিয়ে উঠোনের লাইটটা অফ করে উঠোনটা অন্ধকার করে নিলাম। কেউ যেন না দেখে, আর দেখলেও যেন চিনতে না পারে। একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা বললে তা গ্রামে দৃষ্টিকটু দেখায়। জায়েফকে মামা মামি নানা নানু চিনলেও তো আর অন্য মানুষরা চিনলে না। আমাদের সম্পর্কের কথা তো আর জানে না। তাই তো এই ব্যবস্থা করা। মোবাইলের আলোতে বের হয়ে পড়লাম ঘর থেকে। বেমানান, এক জায়েফকে এত দেখতে ইচ্ছে করে কেন মিস্টার জায়েফ আহমদ? 2 হাত বুকে গুজে তার সামনাসামনি দাঁড়িয়ে এক নাগারে বললাম কথাগুলো। জায়েফ কিছুটা কাছে এগিয়ে এসে বলল, আরে কিসের এক জায়েফ? আমি তো আমার জুইফুলকে একবার দেখার জন্য এসেছি। 80 ঘন্টার বেশি হয়ে গিয়েছে জুইফুলকে দেখি না। আসলে মিনিট সেকেন্ড গুনে রাখিনি, তাই একজ্যাক্ট টাইমটা বলতে পারছি না, সরি। দাঁত খিচিয়ে আমি ধীর কণ্ঠে বলে উঠলাম, সমস্যাটা কি আপনার? কি কি চাই আর? এটাই দেখতে চলে এসেছেন তো যে গ্রামে আবার আমি ভুল করে হাসি খুশি আছে কি না? রাইট, হুট করে গ্রামে আসলে তাই দেখতে আসলাম কোনো প্রবলেম হলো কি না। কিন্তু তুমি তো দেখি পড়াশোনা বাদ দিয়ে সামার ভ্যাকেশনে চলে এসেছো। এখন যখন ভালোই আছো তাহলে আসো, একটা বিগ হাগ দিয়ে যাও। কাম। তার এমন আচরণে স্তব্ধ হয়ে গেলাম, কিন্তু মুহূর্তেই তার করা কৃতকর্মগুলো চোখের সামনে ভেসে উঠল। উনি ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে আমাদের মধ্যবর্তী দূরত্ব অনেকটা কমিয়ে ফেলেছেন। হাত বাড়ালেই তাকে আমি ছুঁয়ে দিতে পারবো।
মনের সব রাগ ক্ষোভকে এক করে শরীরের সর্বস্ব শক্তি দিয়ে তাকে 2 হাতে সজোরে ধাক্কা দিলাম। আমার এমনভাবে ধাক্কাটা নিতে না পেরে উনি পিছিয়ে গিয়ে তার গাড়ির সাথে জোরে সরিয়ে একটা ধাক্কা খেলেন। আমার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছেন উনি। এমন একটা ধাক্কা তার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। নিজেকে সামলিয়ে নিয়ে আবার এসে আমার সামনে দাঁড়িয়ে পড়লেন। আমি কিছুটা পিছিয়ে তার আর আমার দূরত্ব আরেকটু বাড়িয়ে নিলাম। উনি আমার দিকে তাকিয়ে স্মিথ হেসে বললেন, আমি যদি তোমাকে সরি বলি তাহলে ব্যাপারটা জুতো মেরে গুরুদানের মতো হয়ে যাবে। আমি তোমাকে সরি বলতে আসিনি, আমি ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা করবে আমায় জুইফুল? ক্ষমা চাওয়া শেষ, এবার আসতে পারেন। ওকে চলো। কথাটা বলে উনি বাড়ির দিকে হাঁটা ধরলেন। আমি হকচকিয়ে বলে উঠলাম, ওই দিকে কোথায় যাচ্ছেন আপনি? সে আমার কাছে ফিরে এসে বলল, তুমি তো বললে এবার আসতে পারেন। তার কথা এবার সহ্য হলো না। তাকে এক নাগারে বলতে লাগলাম, দেখুন মিস্টার জায়েদ আহমদ, আপনাকে আর আপনার অত্যাচারকে এতদিন সহ্য করলেও আমি আর আপনাকে সহ্য করব না। কি ভেবেছেন আপনি? আমি কি খেলনা পুতুল নাকি? যেমনভাবে ইচ্ছা হবে ব্যবহার করবেন, ইচ্ছে হলো না ব্যবহার করবেন না? এতদিন আমাকে দেখতে ইচ্ছা করেনি তাই না? আর এখন রাতের বেলাও একেবারে দৌড়ে চলে আসেন আমাকে দেখার জন্য? আপনাকে এখন আর আমার দেখতে ইচ্ছে হয় না। আপনাকে দেখলেই কষ্ট হয়। আপনাকে এখন দেখলে আপনার করা অত্যাচার আর অপমানগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। আপনি আমার সামনে অন্য মেয়েদের ঘরে তুলে এনে আমাকে অপমান করেছিলেন। আমি কিছুই ভুলিনি। আপনি ক্ষমা চেয়েছেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু এখন যদি আমি বলি আমার উপর করা অত্যাচারগুলো ফিরিয়ে নিন, পারবেন ফিরিয়ে নিতে? অপমানগুলোকে আপনি ফিরিয়ে নিন, পারবেন ফিরিয়ে নিতে? কখনো পারবেন না। আমার জীবনটাকে কি আগের জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিতে পারবেন? পারবেন না। আমি যখন এতই বেমানান ছিলাম আপনার জন্য, তাহলে আমাকে বিয়ে কেন করেছিলেন? আপনার লজ্জা করেনি একটা 16 বছরের মেয়েকে বিয়ে করতে? শুধুমাত্র আপনার জন্য আজ আমি এই গ্রামে চলে এসেছি, আপনার থেকে দূরে থাকার জন্য। আপনি দয়া করে প্লিজ আমার সামনে আসবেন না। আপনার থেকে আমি অনেক দূরে থাকতে চাই, অনেক দূরে। আপনার সংস্পর্শে আমি আসতে চাই না। কথাগুলো বলেই আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দিলাম। তখন উনি গম্ভীর গলায় বলে উঠলেন, জুইফুল, আমরা কখনই কোনো বিচ্ছেদের বন্ধনে আবদ্ধ ছিলাম না। তার বলা বাক্যটি শুনে নির্বোধের মতো তার দিকে কেবল তাকিয়ে আছি। আমার চোখ থেকে টুপটুপ করে অজস্র অশ্রু গাল বেয়ে পড়ে যাচ্ছে। বুঝতে পারছি না আসলে সে কী বলতে চায়। আমার ভাবমূর্তি দেখে হয়তোবা উনি কিছুটা আন্দাজ করতে পেরেছেন। একটু পরে নীরবতা ভেঙে সে বলে উঠল, জুইফুল, তুমি আমাকে ডিভোর্স দিয়েছ, কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিইনি। তাকে বলার মতো কোনো ভাষাই আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। আমি নিজেকে যথাসম্ভব শক্ত করে তাকে আমি বললাম, দয়া করে কি আপনি আপনার এই ড্রামাটা বন্ধ করতে পারবেন? আমি আর নিতে পারছি না। আর ডিভোর্স আবার একজন দেয় কীভাবে? সত্যি বলছি, আমাকে বিশ্বাস হচ্ছে না। আচ্ছা ওয়েট, আমি তোমাকে দেখাচ্ছি। কথাগুলো বলে সে তার গাড়ির ভেতরে গিয়ে একটা ফাইলের মতো কিছু নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর আমাকে ফাইলটা হাতে দিয়ে বলল, নাও, এটা খুলে দেখলেই বুঝে যাবে। তোমার বিশ্বাস হয়ে যাবে তুমি আমাকে ডিভোর্স দিয়েছ, কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিইনি। তার এমন আচরণ দেখে আমি আসলে কি রিয়েকশন দেব বুঝতে পারছিলাম না। কাঁপা কাঁপা হাতে ফাইলটা নিয়ে খুললাম। এটা তো সেই ডিভোর্স পেপারের, যেটা কয়েক মাস আগে আমার জীবনটাই পাল্টে দিয়েছে। জায়েব আমাকে বলল, যেখানটায় সাইন করেছ ওখানটায় একটু দেখো। তোমার না, তোমার না। আরে আমার সাইনটা দেখো। ফাইলের ভিতরে থাকা পেপারটার সাইন করার জায়গায় চোখ বোলাতে চমকে উঠলাম। একবার জায়েফের দিকে তাকাচ্ছি আর একবার ফাইলের ভিতরে থাকা পেপারটার দিকে তাকাচ্ছি। যেখানটায় ওনার সাইন করার কথা ছিল সেখানে স্পষ্ট একেবারে গোটা গোটা অক্ষরে লেখা, ওয়ান্ট মোর ড্রিঙ্ক। আমি বললাম, একটা নকল বানানো কাগজ নিয়ে এসে বললেন আমাদের ডিভোর্স হয়নি, আমিও তা মেনে আপনার সাথে ঢ্যাং ঢ্যাং করে চলে যাব সংসার করতে, এমনটা ভাববেন না। উনি ত্বরিত গতিতে বললেন, না না জুইফুল, কাগজটা আসল, ট্রাস্ট মি। আমি বললাম, ভাঙা হাঁড়িতে পানি ঢালা আর আপনাকে বিশ্বাস করা একই কথা। কাগজটা আসল হলে সাইন করেননি কেন? আপনি তো ডিভোর্সটা চেয়েছিলেন। যেদিন সকালবেলা তোমার থেকে সাইন নিয়েছিলাম ওই দিন রাতে আমি ড্রাঙ্ক ছিলাম প্রচুর। তখন টেবিলের উপর পেপারটা দেখে এতটুকু মনে করতে পারছিলাম যে আমি ডিভোর্স পেপারটায় সাইন করিনি। তাই ভেবেছিলাম সাইনটা করে দিই, কিন্তু সাইন করতে গিয়ে যে লিখেছিলাম ওয়ান্ট মোর ড্রিঙ্ক তা আমি বুঝিনি। তুমি চলে গেছো বলে আর ওই সব পেপার টেপার নিয়ে আর মাথা ঘামাইনি। আজ আমার জবাব চাই। আমাকে কেন অত্যাচার করেছিলেন? আমার দোষ ছিল কোথায়? আমাকে কিসের শাস্তি দিয়েছেন আপনি? আমি নিশিকে খুব ভালোবাসতাম, তাকে আমি আজও ভালোবাসি। আমি ভেবেছিলাম তোমার সাথে খারাপ আচরণ করলে তুমি চলে যাবে। বয়স তোমার কম ছিল,
ছোট ছিলে তাই ভেবেছিলাম অত্যাচার সহ্য করতে পারবে না, চলে যাবে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে মারধর করতে চাইনি। প্রতিবারই নিশির রাগ তোমার উপর ঝাড়তাম। তোমাকে কেবল আব্বুর কথা রাখতে আর জেদের বসে বিয়ে করেছিলাম। নিশির সাথে তখন রাগারাগি করে ওকে দেখাতে চেয়েছিলাম আমি ওকে ছাড়াই থাকতে পারি। কিন্তু যখন দেখলাম তোমার সাথে খারাপ আচরণ করে কোনো লাভ হচ্ছে না, তুমি তোমার মতোই আছো, তখন ঘরে মেয়েদের আনা শুরু করলাম। কিন্তু তুমি বিশ্বাস করবে কিনা জানি না, ওদেরকে নিয়ে এসে অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্ক করাতাম, কারণ ওরা তাতে অভ্যস্ত ছিল। তবে যতই অভ্যস্ত থাকুক, মেয়ে মানুষ তো, তাই অতিরিক্ত ড্রাঙ্ক হওয়ার পর ওরা নিজেরাই সেন্স হারিয়ে ফেলতো আর সারা রাত পড়ে পড়ে ওরা ঘুমাতো। কেউ কেউ ওই অবস্থায় সেন্সলেস হয়ে পড়ে থাকতো। সকালে ওদেরকে উঠিয়ে ড্রাইভারকে দিয়ে গাড়ি করে পাঠিয়ে দিতাম। যেখানে আমি নিশিকে ভালোবাসি, সেখানে অন্য মেয়েদের সঙ্গে আমি কিভাবে রাত কাটাই। আমি মানছি আমি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু আমি তার জন্য আজ অনুতপ্ত। শুধুমাত্র তুমি যেন তোমার বাড়ি ফিরে আসো, তুমি যেন নিজের ইচ্ছায় আমাকে ডিভোর্স দাও, সেজন্য ওগুলো করেছিলাম। তবে আমি আজ বুঝতে পারছি কতটা অন্যায় করেছি। আজ তোমার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি, আমাকে কি ক্ষমা করা যায় না? তার কথা শেষ হওয়ার সাথে সাথে শরীরের প্রায় সর্বোচ্চ শক্তি দিয়ে তার গালে চড় মেরে দিলাম আমি। তার কথাগুলো আমি আর নিতে পারছিলাম না। তাকে বললাম, জানেন, আপনাকে দেখে এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার সামনে মানুষরূপী কোনো পশু দাঁড়িয়ে আছে। ক্ষমা তো আমি আপনাকে এ জীবনেও করব না। জুঁইফুল, তুমি কি ভাবছ? তোমাকে আমার জীবনে ফিরিয়ে নিতে এসেছি? না জুঁইফুল, তা আমি চাইলেও পারবো না। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তাই তোমাকে আমি আমার মতো খারাপ মানুষটার জীবনে দ্বিতীয়বার জড়িয়ে আর কষ্ট দিতে চাই না। তোমাকে আমার ভালো লাগে, কিন্তু আমি তো আর তোমাকে ভালোবাসি না। জুঁইফুল, একটাবার আমাকে মাফ করে দাও না। উনি বলতে বলতে আমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়লেন। আবারও বলতে শুরু করলেন, তুমি আমাকে তোমার ইচ্ছে মতো শাস্তি দিতে পারো, আমি সব শাস্তি মেনে নিতে রাজি আছি। গত কয়েকদিনের করা কাজের জন্য আমি ক্ষমাপ্রার্থী তোমার কাছে। আমি শুধু দেখতে চাচ্ছিলাম আমার প্রতি তোমার প্রতিক্রিয়াটা এখন কী রূপ। সেই জন্যই তোমাকে গত কয়েকদিন ধরে ডিস্টার্ব করছিলাম। তার জন্য আমি ক্ষমা চাই তোমার কাছে। চোখের পানি মুছিয়ে গলা ঝেড়ে বললাম, আমার জীবনে আপনার ছায়াও দেখতে চাই না, আমাকে মুক্তি দিন। আর এক মুহূর্ত অপেক্ষা না করে চলে আসি। পেছন থেকে যাই ডেকে যাচ্ছে, এই মুহূর্তে পেছন ফিরে তাকানোর প্রয়োজন বোধ মনে করছি না। এসে দেখি বাবা আমার দরজার সামনে দাঁড়ানো। বাবা কীভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা হকচকিয়ে গেলাম। মনে মনে ভাবছি, বাবা কি সব দেখে ফেললো বা শুনে ফেললো? আমি কিছু বলার আগেই বাবা বলে উঠলেন, তোর জীবনটা এলোমেলো করে দেওয়ার জন্য কেবলমাত্র আমিই দায়ী। বাবার কথা শুনে তার দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। বাবার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে মোটেই ইচ্ছে করছে না। বাবাকে বললাম, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, আর ভবিষ্যতেও যা লেখা আছে তাই হবে। যাও, তুমি ঘুমিয়ে পড়ো এখন। রুমে এসে শটান হয়ে শুয়ে পড়লাম। মনের মধ্যে হাজারো জল্পনা কল্পনা চালিয়ে যাচ্ছি। আমি জানি না তাকে আমি ভালোবাসি কি না, তবে তার প্রতি কিছু একটা অনুভব হয়। জীবনটা আসলে বড়ই অদ্ভুত। 18 বছর বয়সে যত কিছুর মুখোমুখি হতে হলো, কিছু সময় পর অনুভব হতে লাগলো আমার চোখ থেকে হালকা উষ্ণ তরল পদার্থ ঝরছে। বুঝতে পারলাম চোখ দিয়ে অশ্রু ঝরছে, আর শব্দ করে কান্না করতেও মন চাইছে না। আমার সাথে এমন হলো কেন? অন্য সব মেয়েদের মতো এখন আমিই তো হেসে খেলে জীবনটাকে উপভোগ করতে পারতাম। গ্রামে এসেছি আজ 1 সপ্তাহ হতে চলল। জাইফ এর মাঝে 2 বার কল দিয়েছিল, আমি তাকে মাফ করে দিই যেন। সাধুকে ওই দিনের কথাগুলো বলে দিয়েছি। এই মেয়েটাকে কিছু না বলে থাকতে পারি না। আমার সকল খারাপ সময় ওকে আমার পাশে পেয়েছি। এর মধ্যে কমলা আন্টি ফোন করে প্রতিদিন আমার খোঁজখবর নিতেন। খেয়েছি কিনা, ঘুমিয়েছি কিনা সব খেয়াল রাখতেন। এর মধ্যে আরও কয়েকদিন চলে গেল। আমার এইচএসসির রেজাল্ট আউট হয়ে গেছে, জিপি এসেছে 4। আমার কাছে এটাই অনেক, কারণ যেখানে ভালোভাবে ক্লাসই করিনি সেখানে এমন রেজাল্ট হবে আশা ছিল না। বাবা আমাকে একদিন জিজ্ঞেস করে, জুইমা, গাজীপুরে যাওয়া দরকার এখন আমাদের। তুই যেতে না চাইলে থাক, তো যেখানে খুশি সেখানে থাকতি, জোর করতে চাই না, কিন্তু তোর পড়াশোনাটাও যে দরকার। এখানে তো লেখাপড়া হচ্ছে না, সামনে তো অ্যাডমিশন টেস্টও আছে। চলো কালকে তাহলে চলে যাই, আর বাসাও পাল্টানোর দরকার নেই। বাবা কথাটা ভুলতে বলেনি, এখানে লেখাপড়া তো হচ্ছে না, জীবনের কিছুটা সময়ের বিষাদের জন্য ভবিষ্যৎটাকে কেন নষ্ট করব? জাফ আমাকে বলেছিল সে তার নিজের বাড়ি ফিরে গিয়েছে, তাহলে আমার তো সমস্যাই নেই আর। এখন শুধু নিজেকে তৈরি করার পালা। বেঁচে থাকলে জীবনটাকে উপভোগ করতে পারবো নতুনভাবে। আজ ভাইয়া বাংলাদেশ ফিরবে। ভাইয়া দেশে ফিরবে বলে গ্রামের থেকে মামা মামি এসেছে। খালামণি আর খালু তারা আজকে আসতে পারবে না, তাই তারা কাল বা পরশু দিন আসবে। মামি আমাদের 2 ভাই বোনকে ছোট থেকেই খুব ভালোবাসেন। ভাই আসবে বলে মামি নিজের হাতে ভাইয়ের সব রকম পছন্দের খাবার রান্না করেছে। আমি ভাইয়ার থাকার ঘর ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখছি। ভাইয়ার ঘর গোছানো থাকে, তবে সব কিছুই একটু নতুনভাবে আবার গুছিয়ে রাখছি।
আজকে সাধু আসবে আমাদের বাসায়। কলিং বেলের শব্দে আমি ভাইয়ার রুমের থেকে বেরিয়ে দরজা খুলে দেখি সাধু দাঁড়িয়ে আছে, সাথে আন্টিও আছে। সাধু এসেই আমার রুমে ঢুকে গেল, ওর পিছনে আমিও আসলাম। ওই জন্যই এত তাড়াতাড়ি আসলি কেন? তোরে কি এখন দাওয়াত দিছি? তোর তো বিকালে দাওয়াত ছিল। আমি বুঝি না, নিয়াজ ভাইয়া যেই চকলেট আনবে সব জানি আগে তুই নিতে পারোস, তাই তো কইসোস পরে আসতে। তোর লালা পড়তেছিল চকলেট খাওয়ার জন্য, তাই ফাল দিয়ে এসে পড়লি? বাহ, আয় তোরে একটা চুমু দিই। এই না হইলো আমার বান্ধবী কত বুঝে আমাকে, তোর মতো খাচ্চরে আবার বুঝুম না। আচ্ছা শোন, তোর ভাই আসবো কখন? কেন, এয়ারপোর্টে যেয়ে খাড়িয়া থাকবি নি চকলেটের লেগে? আরে জানতে চাইলাম। একটু পরে বাবা আর মামা এয়ারপোর্টে যাবে, সন্ধ্যা 6টায় ল্যান্ড করার কথা। আগে কবি না, এখন বাজে মাত্র 3টা, আর একটু ঘুমাইতে পারতাম। সাধুর চুল ধরে টান দিয়ে বললাম, ওই তোরে কইছি আমি 14 ঘন্টা আগে আইসা বসে থাক। যা সর, আমি আর একটু ঘুমায় নি। ঘুমা তুই, যা আমার আর ঘুম দে। আমার রুম থেকে বের হতে নিব তখনই সাধু এসে আমার চুল ধরে একটা টান দেয় আর বলে, একটু আগে দিছিলি, তখন দিতে মনে ছিল না। তোরে চকলেটের প্যাকেটও দেবো না, ঘুমা তুই। বলে দরজা বাইরে থেকে লক করে দিলাম। সাধু তো বুঝতেই পারেনি দরজা যে বাইরে থেকে লক করা। বাবার বারান্দায় দাঁড়িয়ে ভাইয়ার অপেক্ষা করছিলাম। এই বারান্দা থেকে মেন রাস্তা দেখা যায়। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখলাম একটা সাদা রঙের মাইক্রো গেটের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। দেখলাম মামা বের হয়েছে। দেরি না করে দরজা গিয়ে দাঁড়িয়ে পড়লাম। অপেক্ষা করছি কখন ওরা উপরে আসবে। আসলেই ভাইয়াটাকে টাইট করে একটা হাঁক করব। কলিং বেল বাজতেই দরজা খুলে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, ভাইয়া। কি এতদিন পরে আমাকে দেখেও ভাইয়া কিছু বলছে না কেন? এভাবে স্টিচু হয়ে আছে কেন? ভাইয়াকে ছেড়ে দিয়ে সামনে তাকালাম। সামনে তাকিয়ে মনে হলো এই মুহূর্তে আমি হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক একসাথে করলাম।